আলাদা আলাদা আমার মতামত থাকতে পারে জনগণকে। আপনি জনগণকে ২৭টা জিনিসে একসঙ্গে একমত হতে বলবেন কেন? আপনি সংসদে আলোচনা না করে একটা জিনিসকে গণভোটে দিয়ে দিচ্ছেন কেন? জনগণ যে অভিপ্রায় বলার জন্য গণভোট চায়, এটাই বা তাদেরকে কে বলে দিয়েছে? জুনায়েদ সাকি যে একটা বক্তব্য দিয়েছেন, জুনায়েদ সাকি জীবনে সংসদে গেছেন? জনাব আব্দুল তুষার, গণভোটের কথা শুনে আপনার মনে কি প্রশ্ন উদয় হচ্ছে? মানে যেই ইয়েগুলো, মানে এটা কি বাস্তবায়নযোগ্য, বা এটা মানে আর কি বিষয় আছে যেগুলো জনগণের আসলে আরেকটু অ্যাওয়ার হওয়া দরকার? গণভোট তো আমাদের সচরাচর সবসময় হয় তা না। এখানে দুইজন রাজনীতিবিদ আছেন এবং দুইজনের সঙ্গে আমার এক ধরনের স্নেহের সম্পর্ক। তারা আমাকে স্নেহ করেন এবং আমি আমাদের সেই সম্পর্কে আমি যেতে চাই না, বলতে চাই না। কিন্তু যে বিষয়টি রয়েছে, রাজনীতি একভাবে বিষয়টিকে দেখবে, জনগণ কিন্তু আরেকভাবে দেখবে। প্রথমত, সব জনগণ রাজনীতি করেন না এবং জনগণের রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা ভাবাও ঠিক না। এখন গণভোটের প্রশ্নে আমি ক্যাটাগরিক্যালি 1, 2, 3 করে বলবো। আপনি পরে আমাকে সময় না দিলেও চলবে, এখন আপনি ভালো করে শুনবেন। প্রথম বিষয় হচ্ছে, এই গণভোট যে আইনের অধীনে হবে সেটি একটি সাংবিধানিক আইন। যে বিষয়টি স্থগিত ছিল বা বাতিল করা হয়েছিল, কোর্টের রায় এটা আবার ফেরত এসেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু এটা পুরোপুরি কোর্টে সুসম্পন্ন হয় নাই, কারণ এটি সুপ্রিম কোর্টে অপেক্ষমান আছে। তার মানে এখনও কিন্তু এটা অবশ্য পালনীয় একটি জায়গায় এসে পৌঁছায় নাই। যদি এটা আয়োজন করতে হয় তাহলে এই মীমাংসাটা আগে করতে হবে, 1। 2, গণভোট যদি হয়, আপনি এটা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে 2/3 সংসদ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তাহলে এই গণভোটে অন্ততপক্ষে 2/3 ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাদের সবাইকে এই গণভোটে যা বিষয়বস্তু সেখানে হ্যাঁ ভোট দিতে হবে। জনগণের 2/3 যদি একমত না হয়, তাহলে সংসদে 2/3 একমত হলে কনস্টিটিউশন কিভাবে বদলায়? কারণ ধরেই নেওয়া হয় ওই 2/3 সংসদ সদস্য 2/3 জনগণের প্রতিনিধিত্ব করছে। দেয়ারফর এই গণভোট যদি হয়, যেখানে কোনো সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে অথবা সংবিধানে নতুন কিছু যুক্ত হবে, তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশের টোটাল ভোটারের 2/3 হ্যাঁ বলতে হবে। তা না হলে এইটা সংবিধান যেভাবে পরিবর্তিত হয় সংসদে গিয়ে, সেটার সঙ্গে সেই বিষয়টা এখন আইনি কাঠামো নাই। আইনি কাঠামো যেখানে নাই, দেখেন আপনি উত্তর দিলেন, যেটার আইনি কাঠামো নাই সেটা ওইখানে গিয়ে আইনে পরিণত করে, জুনায়েদ সাকিরা বলছে, একজন বলছে অধ্যাদেশ দিয়ে দেন, একজন বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে দেন। তারা নিজেরাও শিওর না, যে বিষয়ে রাজনীতিবিদরা শিওর না, সেটাকে তারা আইনে পরিণত করে গণভোট করার তারিখ ঠিক করার চেষ্টা করছেন। কোথায়? ভোটের দিন। এইবার আসেন, ব্রেক্সিটে গণভোট হয়েছে, ব্রেক্সিট ইংল্যান্ডে। স্কটল্যান্ড স্বাধীন হবে কি হবে না, গণভোট হয়েছে। সেই গণভোটের আগে আলাদা করে সময় দেওয়া হয়েছে জনগণ যাতে শুধু গণভোট নিয়ে চিন্তা করতে পারে। জনগণ একদিকে ঠিক করবে কাফি ভাইকে ভোট দিবে না মিলন ভাইকে ভোট দিবে, আরেকদিকে চিন্তা করবে এই দুইজনের একটা প্রস্তাব আছে জুলাই সনদ নিতে হবে, ওইটাতে হ্যাঁ দিব নাকি কাফি ভাইকে না দিব। জনগণকে অ্যাওয়ারনেসের টাইম দিতে হবে এবং এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে স্বাধীনভাবে প্রচারণার সুযোগ দিতে হবে। আপনি গণভোট তো এইভাবে দিতে পারেন না যে গণভোটের পক্ষে সবাই আছে, এই গণভোটের বিপক্ষে লোক থাকতে পারে না। তাদেরকে স্বাধীনভাবে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে, যেটা ওই ব্রেক্সিটে ছিল, যেটা স্কটল্যান্ডে ছিল। গণভোট মানে কিন্তু এই না যে জনগণ ওই গণভোটের পক্ষে আছে। তারপরে হচ্ছে জুলাই সনদ তো একটি বা দুটি ঘটনা না, জুলাই সনদের অনেকগুলি বিষয় আছে। সেই বিষয়ে আমি ভোটার হিসেবে আমার হয়তো ধরেন কোথাও 21 নম্বরে আপত্তি, 12 নম্বরে আপত্তি, মানে আমি কোনো স্পেসিফিক নাম্বার বলছি না, মানে আপনার এক জায়গায় আপত্তি থাকতে পারে 12, ওনার আপত্তি থাকতে পারে 24, আরেকজনের আপত্তি থাকতে পারে 27। ভোট দিতে গেলে আমাকে পুরা সনদের ইয়াস অথবা নো দিতে হবে। আমি তো ধারায় ধারায় আলাদা আলাদা আমার মতামত থাকতে পারে জনগণকে। আপনি জনগণকে 27টা জিনিসে একসঙ্গে একমত হতে বলবেন কেন? ওই 27টা যে জনগণ নিচ্ছে, যে লোকটা ভোট দিচ্ছে, এমনকি যে লোকটা সিপিবি করে, সিপিবি যদি ইয়াসও বলে, সিপিবির একজন ভোটারের কিন্তু এটা মনে হতে পারে যে সিপিবি 27টা পয়েন্টে এক হয়েছে, কিন্তু আমি ভোটার হিসেবে মনে করি এই 27টার মধ্যে নেতৃবৃন্দ যে এক হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয় নাই। গণভোট করতে হবে একটা সিঙ্গেল কোয়েশ্চেন, এবং সেই সিঙ্গেল কোয়েশ্চেনে যদি গণভোট হয়, তাহলে আমি মনে করি সেই সিঙ্গেল কোয়েশ্চেন অথবা মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল পয়েন্টস সংসদে আলোচিত হতে হবে। যে ধারায় গণভোট করার কথা বলা হচ্ছে, সেই ধারায় বলা হয়েছে সংসদে যদি 2/3 লোকজন কোনো কিছু বদলায় যেটা সাংঘর্ষিক, অথবা আমার যতদূর মনে পড়ে, আমি তো আর সংবিধান মুখস্থ করে রাখি না, অথবা যদি তারা করতে না পারেন অথবা এমন কিছু করেন যেখানে এই রায়ের দরকার আছে, তাহলে এটা গণভোটে যাবে। তার মানে কি, আগে সংসদে আলোচনা হইতে হবে। আপনি সংসদে আলোচনা না করে একটা জিনিসকে গণভোটে দিয়ে দিচ্ছেন কেন? ওইখানে তো সংসদে আলোচনা করার কথা বলা আছে। এখন যে সরকার, এখন যে ঐকমত্য কমিশন, এটা কি সংসদ? জুনায়েদ সাকি যে একটা বক্তব্য দিয়েছেন, জুনায়েদ সাকি জীবনে সংসদে গেছেন?
উনি যে আগামী সংসদে যেতে পারবেন এটা শিওর, কিন্তু উনি মতামত দিচ্ছেন গণভোটের পক্ষে। তাহলে আমি সাধারণ ভোটার হিসেবে আমি সেই আলোচনা অংশ নিতে পারি না কেন? আমার যুক্তি আমি দিতে পারি না কেন? জুনায়েদ সাকি একটা দল নিয়ে গিয়েছেন বলে উনি এখানে যেতে পেরেছেন, আমার দল নেই বলে আমার কোনো মতামত নাই। এরকম অসংখ্য নাগরিক আছে যাদের এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ আছে। আপনারা কি তাদেরকে টকশোতে ডাকবেন? তাদের মতামত চাপা পড়ে থাকবে এবং একটা বৃহৎ অর্গানাইজ শক্তি বলতে থাকবে এই গণভোটে হ্যাঁ দেন অথবা না দেন। এটা তো ভোটারকেও এক ধরনের আমি মনে করি অবজ্ঞা করা। ভোটার হিসেবে আমি মনে করি প্রথমে হতে হবে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচনে আমরা ভোট দিব, ভোট দিয়ে আমরা রাজনীতিবিদদেরকে সংসদে পাঠাবো, সংসদের সংসদ সদস্যরা গণভোট করবেন, জনভোট করবেন না কি করবেন, সংবিধান নাড়বেন না চাড়বেন, ওইখানে বসে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা ঘন্টার পর ঘন্টা শুনবো, মানুষ অনুপ্রাণিত হবে অথবা মানুষ এটার বিপক্ষে যাবে, মানুষ তাদের উপরে চাপ সৃষ্টি করবে, কারণ রাজনীতিবিদদের উপরে জনগণের চাপ সৃষ্টি করার সুযোগ আছে। তারা মানুষের মতামত নেবেন এবং নিয়ে সেটা পরিবর্তন করবেন। জনগণের অভিপ্রায় যে এইটা তাদেরকে কে বলে দিয়েছে, অথবা জনগণ যে এই অভিপ্রায় বলার জন্য গণভোট চায় এইটাই বা তাদেরকে কে বলে দিয়েছে? যে জিনিস আইনে ছিল না, আইন ছিল এক সময়, আবার ছিল না, আবার ফেরত এসেছে। এখন আপনি বলছেন জনগণকে এই পদ্ধতিতে অভিপ্রায় দিতে হবে। জনগণ যে গণভোট দিয়ে অভিপ্রায় দিতে চায় এটার মতামত কোথায় নেওয়া হয়েছে? তাহলে আগের একটা গণভোট করেন যে একই দিনে নির্বাচন এবং গণভোট হবে কিনা। দ্বিতীয় হচ্ছে জনগণ আসলে এইসব প্রশ্নে গণভোট চায় কিনা, এই অভিপ্রায় আগে জানুক। রাজনীতিবিদরা এক জায়গায় হয়ে বলে দিবেন যে এটা জনগণের অভিপ্রায়, আর আমরা সেই অভিপ্রায় গণভোট করব। এইটা সংসদকে বলতে হবে যে এটা জনগণের অভিপ্রায়, কারণ সংসদে জনগণের রায় নিয়ে তারা গিয়েছেন। যাদের এখনো শিওর না কে জনগণের রায় পাবে এবং পায় নাই, তারা বসে ঠিক করছেন জনগণের অভিপ্রায় কোনটা। জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, আপনি তো আজকে বৈঠকে ছিলেন এবং আপনাদেরও অবস্থান আছে একটি। পাশাপাশি জামায়াত ইসলাম জানিয়েছে যে তারা নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে তারা গণভোট চায়। মানে আপনাদের দলের অবস্থান কি? এটা কি আগে করা সম্ভব? এরকম একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে 15 ফেব্রুয়ারি নির্বাচন নেই, তো নির্বাচন কমিশন অনেক ব্যস্ত আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক দুজনই খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজে খুবই ইম্পর্ট্যান্ট এবং মত তৈরি করার মানুষ তারা। আজকে আমি সাধারণ সম্পাদক হওয়ার পরে পার্টির আজকেই প্রথম আমি ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাই। তার আগে আমি আসলে কখনো যাইনি। আজকে মূলত আলোচনা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। অনেকগুলি প্রস্তাব ছিল, প্রায় 6টার মতো প্রস্তাব ছিল। বিএনপির একটা ছিল, জামাতের একটা ছিল, এনসিপির একটা ছিল এবং অন্যদেরও নানা রকম প্রস্তাব ছিল। সেইগুলি আজকে একটা কালমিনেশন তৈরি হয়েছে যে কিভাবে, যেমন কনস্টিটিউশনাল অর্ডার, সেইটার মধ্য দিয়ে মানে জুলাই সনদ গ্রহণ করার বিষয়টা আসছিল। তখন বলা হচ্ছে যে একটা কনস্টিটিউশন যখন অ্যালাইভ, যখন এটা বাস্তবে আছে, তখন কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে কি করে হলো আপনি জুলাই সনদ গ্রহণ করতে পারেন। ফলে এটা নাকচ হয়ে যায়। জামাতের দিক থেকে এটা বলা হয়েছিল, অধিকাংশরা বলছেন এটা সম্ভব না। তখন আস্তে আস্তে আলাপে চলে আসলো যে গণভোটের মাধ্যমে, এবং গণভোট হলে 142-এ যে গণভোটের কথা বলা আছে সেটা হচ্ছে যে পার্লামেন্টে যদি সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট করে, তাহলে সেই অ্যামেন্ডমেন্ট যদি কাঠামোগত পরিবর্তন হয়, তাহলে গণভোটের মাধ্যমে সেটাকে জনগণের সম্মতি নিতে হয়। কিন্তু এই যে গণভোটের প্রশ্নটা আসছে সেটা কিন্তু প্রি গণভোট। আপনি জুলাই সনদ গ্রহণ করবেন কিনা বা জুলাই সনদের জনগণের অভিপ্রায় কিনা, পিপলস উইল কিনা, সেটা প্রমাণ করার জন্য গণভোটের প্রশ্নটা চলে আসছে। এবং অধিকাংশ লোকে মানে পার্টির নেতৃবৃন্দই বলেছে যে সাইমultaneously এটা হইতে হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট দুইটা একসাথে হবে। জাতীয় নির্বাচনে আপনার এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেই নতুন আইনসভা গঠিত হবে, সেই জনপ্রতিনিধিরা কি নামে অভিহিত হবেন, এইটা সংস্কার সভা, এটা সংবিধান সভা, এটা পার্লামেন্ট, এই প্রশ্নগুলো অনেক আজকে যেগুলো আলোচনা সেগুলি আমি বলছি, কোনো কিছু কিন্তু গৃহীত হয়নি, যে জন্য 8 তারিখ আবার সভা হবে, ফাইনালি সেখানে গৃহীত হবে। ফলে একটা চমৎকার ডিসকাশন আজকে সারাদিন হয়েছে এবং সেখানে অলমোস্ট গণভোটের মাধ্যমে মানে এই জনগণের উইলটা জেনে, জনগণের অভিপ্রায় জেনে মানে জুলাই সনদ গ্রহণ করা হবে কি হবে না সেই বিষয় হলো। তবে এই যে কনস্টিটিউশনে যেহেতু এই ধরনের মানে কী বলে আপনার গণভোটের কথা নাই, আবার 142 যখন হাইকোর্ট করেছে, এখন এটা সুপ্রিম কোর্টে আছে, এখন সুপ্রিম কোর্টে কিন্তু এটা পেন্ডিং আছে।
ফলে আমরা মানে 142 হাইকোর্টে পাশ হলেও বা প্রবর্তন হলেও যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটা কি অবস্থায় আছে সেটা নিয়ে একটু মতভিন্নতা আছে। ফলে কেউ বলেছেন শেষ মুহূর্তে এসে, আমাদের এই বন্ধু জুনায়েদ সাকি বলেছিলেন যে এটার জন্য একটা জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ করা যায় কিনা, যেটার মধ্য দিয়ে গণভোট নেওয়ার একটা প্রভিশন তৈরি হতে পারে। সেটা অবশ্য আমরা গ্রহণ করি নাই। ফলে এখানে নানা রকম চিন্তা আছে এবং সেই চিন্তাগুলিকে আরো মানে ক্লোজ করা। সিপিবির মতটা আমরা জানতে পারলাম না যে সিপিবি কিন্তু আমরা গণভোটের পক্ষে ছিলাম না, কিন্তু আজকে আলোচনার পরে বিএনপি তো একসময় গণভোটের পক্ষে ছিল না। আমি সেটাই বলতেছি। আমি 7 তারিখে মিটিংটা হওয়ার কথা ছিল। আমি আবেদন জানিয়েছি যে আমি সহ আরো কয়েকজন আবেদন জানিয়েছে যে এটা আরো একটা দিন বাড়িয়ে দেন, তাহলে আমরা পার্টির ইন্টারনাল মেকানিজমে আমরা একটা সম্মতি নিতে পারি এবং আমরা অন্যান্য মানে ইন্টার পার্টিও ডিসকাশন করে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ফলে এটা 7 তারিখের পরিবর্তে 8 তারিখে দুপুরবেলায় সম্ভবত শেষ সভা হবে, যেখানে হলে একটা ঐক্যমত্য তৈরি হবে আর কি। ধন্যবাদ।